তেজদাসকাঠি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম খাদ্য নিরাপত্তা, প্রিজারভেটিভস, কিউরিং এবং কৌটাজাতকরণের বিভিন্ন ধাপ বা মূলনীতি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কলয়েড, ইমালশন, সাসপেনশন, কোয়াগুলেশন, সাসপেনশন ও কোয়াগুলেশনের মধ্যে পার্থক্য, দুধ থেকে মাখন পৃথকীকরণ ও মাখন থেকে ঘি উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আসতে চাচ্ছি কলয়েড কি। যখন কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রবের কণাগুলো 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটারের ব্যাসের ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে একটি অস্বচ্ছ, অসমশক্ত কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, তখন সেই মিশ্রণকে বলে কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণের মিশ্রণ থেকে দ্রবের কণাগুলো ফিল্টার কাগজের মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজ বা প্রামিস ঝিল্লি এর মধ্য দিয়ে যেতে পারবে না। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? স্টার্চ, জিলেটিন, গাম, অ্যালবুমিন, প্রোটিন, এগুলো হচ্ছে কলয়েড। তাহলে কলয়েডের যদি দুই একটা বৈশিষ্ট্য বলি, সেটা কি দাঁড়াবে? এগুলোর ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের মধ্যে হবে। এদেরকে খালি চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, কিন্তু অতি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখা যায়। এরপরে ইমালশনটা, ইমালশন এটি একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে ছড়িয়ে থেকে যে কলয়েড দ্রবণ গঠন করে তাদেরকে বলবো ইমালশন। যেমন দুধ হচ্ছে একটা ইমালশন, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, মাখন, কড লিভার অয়েল, এগুলো হচ্ছে কতগুলো ইমালশনের উদাহরণ। ইমালশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পানিতে তেল জাতীয় ইমালশন, আর একটা হচ্ছে তেলে পানি জাতীয় ইমালশন। যেমন দুধ, এটা হচ্ছে পানিতে তেল জাতীয় ইমালশন, আর তেলে পানি জাতীয় ইমালশনটা কি? কোল্ড ক্রিম, মাখন, কড লিভার অয়েল, এগুলো হচ্ছে কি? তেলে পানি জাতীয় ইমালশন। সাসপেনশনটাকে বলবো, সাসপেনশনের ক্ষেত্রে আমরা যখন কোনো কঠিন পদার্থ সাধারণত কোনো তরল দ্রাবকের মধ্যে 10⁻⁻5 সেন্টিমিটারের অধিক ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অস্বচ্ছ, অসমশক্ত ও অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করে। মিশ্রণ থেকে দ্রবের কণাগুলো সাধারণ ফিল্টার কাগজ মধ্য দিয়ে যেতে পারে না, তখন ওই অস্বচ্ছ, অসমশক্ত ও অস্থায়ী মিশ্রণকে বলছি আমরা সাসপেনশন। যেমন কি পানির মধ্যে বার্লি যুক্ত করে ভালোভাবে ঝাঁকালে সাসপেনশন তৈরি হয়। আমরা অনেক সাসপেনশন ওষুধ খেয়ে থাকি, বলা হয় ঝাঁকাইয়ে খাবেন, মানে কি? ওটা তলানি আকারে পড়ে থাকে। এর বৈশিষ্ট্য কি? সাসপেনশন কণাগুলোর ব্যাস হবে 10⁻⁻5 সেন্টিমিটারের অধিক হয়। এদেরকে সাধারণত অণুবীক্ষণ যন্ত্র, এমনকি খালি চোখেও দেখা যায়। দেখবা যে সাসপেনশন লেখা আছে যে সকল ওষুধের গায়ে, সেগুলো ঝাঁকালে পরে ভিতরে কণাগুলো ঘোরাফেরা করতেছে, সেগুলো বোঝা যায়। হ্যাঁ, এবং সাসপেনশন অস্বচ্ছ, অসমশক্ত এবং অস্থায়ী হয়। অর্থাৎ সাসপেনশন যদি কিছুক্ষণ রেখে দেই, কণাগুলি আস্তে 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 আবার নিচে তলানি আকারে পড়ে যায়।
আবার ধাক্কা দেই যখন, তখন আবার ওটা চারিদিকে মিশে যায়, আবার রেখে দাও, আবার তলানি আকারে পড়ে যাবে। এ হচ্ছে আমাদের সাসপেনশনের কয়েকটি বৈশিষ্ট্য। এরপরে আমরা যেটা বলছি কোয়াগুলেশনটা কি। কোয়াগুলেশন হচ্ছে কলয়েড কণার চার্জ আছে, কলয়েড কণার কি আছে, চার্জ আছে। এরা ব্রাউনীয় গতি প্রদর্শন করে। দুটি একই চার্জ বিশিষ্ট কণা পরস্পরকে বিকর্ষণ করে বিধায় এরা সাধারণ অবস্থায় জমাট বাঁধে না। কি করে না? জমাট বাঁধে না। কারণ বিকর্ষণের ফলে একটা কণার থেকে আরেকটা কণা এরা দূরে থাকে। এখন বাহির হতে যদি বিপরীত আধানযুক্ত ইলেকট্রোলাইট যোগ করি, তাহলে কলয়েড কণার চার্জ প্রশমিত হয়ে যায়। তখন কি হয়? কণাগুলো পরস্পরের নিকটে আসে এবং আসার ক্ষেত্রে কোনো বাধা যেহেতু থাকে না, তাই পরস্পরের কাছে আসে এবং তারা জমাট বাঁধে। এই অবস্থাটাকে বলা হয় কোয়াগুলেশন। এই অবস্থাটাকে কি বলা হয়? কোয়াগুলেশন। কোয়াগুলেশন যেমন কি, আমাদের যে চর পড়ে নদীতে, অর্থাৎ নদীর মোহনায় যে বদ্বীপ গঠন হয়, এখানে কি হয়? নদীর ঘোলা পানি, কাদা, মাটি ইত্যাদি কলয়েড কণাগুলো চার্জিত অবস্থায় থাকে। নদী ও সমুদ্রের সংযোগস্থলে ঘোলা পানি আসলে এগুলো কি সমুদ্রের পানিতে উপস্থিত সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি আধানগ্রস্ত কলয়েড কণাগুলো তারা আকৃষ্ট হয় এবং একত্রিত হয়ে জমাট বাঁধে। ওইখানে আস্তে আস্তে কি হয়? চর পড়ে যায়। পানির বিশোধন, কৃত্রিম বৃষ্টিপাত, এগুলো কোয়াগুলেশনের একটা উদাহরণ। রক্তে যে জমাট বাঁধে, আমাদের রক্তে কি থাকে? অ্যালবুমিনের কলোয়ীয় দ্রবণ। এই দ্রবণ অ্যালবুমিনের কণাগুলোকে ঋণাত্মক আধান যুক্ত হয়। আমাদের দেহের কোনো জায়গা কেটে গেলে রক্তপাত হয়, কিছুক্ষণের মধ্যে কি হয়? রক্তপাত বন্ধ হয়ে যায়। কারণ কি? ওখানে মূলত কোয়াগুলেশন সৃষ্টি হয়। অর্থাৎ রক্তপাত বন্ধ করার জন্য আমরা যখন ফিটকিরি ব্যবহার করি তখন কোয়াগুলেশন হয়। অর্থাৎ ফিটকিরিতে থাকে কি? অ্যালুমিনিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। এরা কি করে? রক্তের কণাগুলোকে প্রশমিত করে কোয়াগুলেশন তৈরি করে, অর্থাৎ রক্তটাকে জমাট বাঁধতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা সাসপেনশন এবং কোয়াগুলেশনের মধ্যে কিভাবে পার্থক্য করা যায় সেটা আমরা দেখব। তোমরা একটা চিত্র সব দেখো, সেখানে সাসপেনশন এবং কোয়াগুলেশনের পার্থক্য দেখানো হয়েছে। নাম্বার 1, সাসপেনশন। এর কণার ব্যাস কত? 500 মিলিমিটারের বেশি, 500 ন্যানোমিটারের বেশি। আর কোয়াগুলেশনের কণার ব্যাস 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হয়। নাম্বার 2, সাসপেনশন হচ্ছে কলয়েডের একটি ক্ষণস্থায়ী অবস্থা, আর কোয়াগুলেশন হচ্ছে কি? স্থায়ী অবস্থা। নাম্বার 3, সাসপেনশন অবস্থায় ঔষধের স্বাদের তিক্ততা কম হয়, আর কোয়াগুলেশন অবস্থায় ঔষধের স্বাদ অধিক তিক্ত হয়। সাসপেনশনের ক্ষেত্রে অন্ত্রের প্রতিচ্ছবি তোলার ক্ষেত্রে বেরিয়াম সালফেট সাসপেনশনটা অতি উত্তম। আর কোয়াগুলেশনের ক্ষেত্রে কি বলবো? অন্ত্রের প্রতিচ্ছবি তোলার ক্ষেত্রে বেরিয়াম সালফেটের কোয়াগুলেশন প্রযোজ্য নয়। নাম্বার 5, কলয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন সাসপেন্ড রূপে কাজ করে না, আর কলয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন কোয়াগুলেন্ট হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যে অংশে যাব, যে আমরা বহুল প্রচলিত আমাদের একটি খাদ্য হচ্ছে কি? দুধ। দুধটাকে আমরা বলছি এক ধরনের কি? কলয়েড। এখন এই দুধ থেকে আমরা মাখন কিভাবে পৃথক করব? দুধ হলো স্তন্যপায়ী মাতৃপ্রাণীর মেমোরি গ্রন্থি থেকে নিঃসৃত সাদা বর্ণের তরল পদার্থ।
এতে সকল প্রকার পুষ্টি উপাদান, অর্থাৎ সুষম খাদ্য এটাকে বলি। এর ভিতরে কি আছে? আমিষ আছে, শর্করা আছে, চর্বি আছে, খনিজ আছে, পানি আছে, ঠিক আছে। এই দুধের উপাদান, এই যে কতগুলো উপাদান, এগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো মুখ্য উপাদান, একটা গৌণ উপাদান, আর একটা হচ্ছে বাস্তব উপাদান। মুখ্য উপাদান কি? মুখ্য উপাদান হচ্ছে পানি, স্নেহ জাতীয় পদার্থ এবং দুগ্ধ চিনি, যেটাকে আমরা বলি ল্যাকটোজ, এবং খনিজ লবণ। গৌণ উপাদানটা কি? ফসফোলিপিড, ভিটামিন, রঞ্জক পদার্থ। আর বাস্তব কি? দুগ্ধ চিনি, দুগ্ধ প্রোটিন বা কেসিন, এবং আর একটা কি আছে তোমার চর্বি, দুগ্ধ চর্বি আছে। আমরা চাচ্ছি দুধ থেকে কিভাবে আমরা মাখন তৈরি করব বা মাখন পৃথক করব। মাখনটা কি? আগে তো জানতে হবে মাখনটা কি, নাকি? মাখনটা কি? মাখন হলো এক ধরনের দুগ্ধজাত পণ্য বা ফার্মেন্টেড দুধ, যা চার্নিং প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা হয়। মাখন মূলত চর্বি, দুধ, প্রোটিন ও পানির সমন্বয়ে গঠিত একটি মিশ্রণ। এতে চর্বি থাকে ৮০ থেকে ৮৫% এবং প্রায় পানি থাকে ১৬% পানি থাকে। তো এবার আমরা দুধ থেকে কিভাবে এই মাখনটাকে পৃথক করব। প্রথমে আমরা যেটা করতে চাচ্ছি, দুধ থেকে প্রথমে আমাদের ক্রিমটাকে পৃথক করতে হবে। কিভাবে করতে হবে? সাধারণত দুইটি প্রণালীতে এই ক্রিম পৃথক করা যায় দুধ থেকে। একটা হলো গ্রাভিটি আর একটা সেপারেটর দ্বারা। আমরা সাধারণত সেপারেটর দ্বারাই করি। ক্রিম গ্রাভিটি দ্বারা কিভাবে করা হয়? ফ্রেশ দুধ কয়েক ঘন্টা রেখে দিলে দুধের উপরে সর পড়ে। এই সরে ২০ থেকে ২২% ফ্যাট থাকায় দুধ অপেক্ষা এর আপেক্ষিক গুরুত্ব কম। কম হলে কি হয়? এটা উপরে ভাসে, দুধের উপরে ভাসে, এবং উপর থেকে এটা সংগ্রহ করে এই প্রণালীতে পুরো ক্রিম আলাদা হয় না। যার কারণে আমরা কি করি? সেপারেটর দ্বারা করি। কিভাবে করি? এই প্রণালীতে বিভিন্ন ধরনের ঘূর্ণায়মান যন্ত্র, গরম দুধ থেকে ক্রিম আলাদা হয়ে যায়। বিভিন্ন ঘূর্ণায়মান, সেটা হাতে ঘুরানো যায়, মেশিনে ঘুরানো যায়। এখন মেশিনে ঘুরানো হয়, আগে হাতে ঘুরানো হতো যন্ত্রটাকে। এভাবে প্রাপ্ত ক্রিমে কি থাকে? ৩৫ থেকে ৪০% ফ্যাট থাকে। আর গ্রাভিটির দ্বারা সেখানে হলে ২০ থেকে ২২% থাকে। ১৫°C তাপমাত্রায় এভাবে প্রাপ্ত ক্রিমের ঘনত্ব হয় ০.৯৩ kg/লিটার। এখন আমরা এই যে ক্রিমটা পেয়ে গেলাম, এই ক্রিম থেকে আমাদের মাখন প্রস্তুত করতে হবে। কিভাবে করব? সাধারণত ক্রিম থেকে মাখন প্রস্তুতে ১০ থেকে ১৫ ঘন্টা সময় লাগে। মাখন তৈরির জন্য ক্রিমকে প্রথমে পাকাতে হয় বা টক করতে হয়। বড় বড় ফ্যাক্টরিতে ক্রিমকে প্রথমে পাস্তুরিত করে অবাঞ্ছিত জীবাণুটাকে ধ্বংস করে ফেলা হয়। ক্রিম পাস্তুরিত করার জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এতে অণুজীব ধ্বংস হওয়ায় মাখনের কি হয়? আয়ুষ্কালটা বেড়ে যায়। পাস্তুরিত করার সময় ক্রিমকে ১৮০ থেকে ১৯০ তাপমাত্রায় গরম করা হয়। এরপর এটাকে শীতল করে ফেলতে হয় এবং খুব ভালো করে সময় নাড়াতে হয়। এই নাড়ানোটাকে বলা হয় বাটার নিডিং। কি বলা হয়? বাটার নিডিং। এটা করলে মাখনটা কি হয়? আলাদা হয়ে যায়। এই কাজের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে বাটার চূর্ণা। এই মেশিনে কাঠের তৈরি একটা ড্রামের মতন থাকে, হ্যাঁ। এর বাইরে ফ্রেমে কাঠের তক্তা দিয়ে তৈরি থাকে, বাইরটা কাঠের তক্তা দিয়ে তৈরি করা থাকে। এরপর মাখনে প্রয়োজনীয় লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। মাখনে ২ থেকে ২.৫% লবণ মিশিয়ে দিলে মাখনে ব্যাকটেরিয়া জন্মে না।
একটা সুবিধা আছে, মাখনে লবণ মিশিয়ে দিতে হয়। এবং মাখনের পানি যে সর্বত্র সুষমভাবে বণ্টিত থাকে। যেহেতু দ্রুত আপত্তিকর গন্ধ শোষণ করে মাখন, সেহেতু এটি মোড়কীকরণ ব্যবহার, এবং মোড়ক অবশ্যই মোড়কটা দেবো সেটা কিন্তু আলো ঢুকতে পারবে না, এভাবে মাখনটাকে মোড়াই রাখতে হবে। কেমন? তো মাখনের গলনাঙ্ক সাধারণত কত হয়? 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। মাখনের চর্বি, প্রোটিন ও পানি থাকে। এই হলো আমাদের দুধ থেকে মাখন প্রস্তুতকরণ। এখন আমরা ঘি তৈরি করি বা ঘি আমরা খাই। মাখন থেকে মূলত ঘি আসে। আসলে দুধ থেকে সরাসরি ঘি তৈরি করা যায় না, দুধ থেকে প্রথমে মাখন তৈরি করতে হবে, তারপর সেটার থেকে ঘি তৈরি করতে হবে। কিভাবে করব? ঘিটা কি? সাধারণত এই যে মাখন যেটা আমরা তৈরি করছি, হ্যাঁ, এটা উষ্ণ চালিত হয়ে পচে যায় এবং গন্ধ সৃষ্টি করে। এজন্য বাটারকে বড় অগভীর পাত্রে ফোটানো হয়, হ্যাঁ। এবং এখান থেকে ঘি তৈরি করে রাখলে ঘিটা সহজে নষ্ট হয় না। কিভাবে করব? মাখন আয়রন প্যানে নিয়ে তাপ দিতে হবে। 30 ডিগ্রি তাপমাত্রায় মাখন গলতে থাকে এবং 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব মাখন গলে যায়। তাপ দেওয়ার সময় এটাকে কিন্তু সতর্কতার সাথে নাড়তে হবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়াতে হবে। একবারে 64 দেওয়া যাবে না, আস্তে আস্তে 64-তে নিতে হবে। তারপরে তাপমাত্রা আরো বাড়াবো কত? 94 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াই, তখন মাখনে যে পানি বাষ্প বা পানি থাকে সেটা সম্পূর্ণ চলে গিয়ে তরলের উপরে ফেনা সৃষ্টি হয় এবং বুদবুদ আকারে সেটা প্যানের তরল ঘন দ্রবণ বের হতে থাকে। 110 ডিগ্রি তাপমাত্রা, এরপর আরো বাড়াইতে হবে। সাদা বর্ণের প্রোটিন কণা ভাসতে থাকে এবং 120 ডিগ্রি তাপমাত্রা এগুলো প্যানের তলানিতে ভাসতে থাকবে, যা মূলত কেসিন নামে পরিচিত। কেসিন কি অনেক সময় আসে, কেসিন। এই সময় তরলের উপরিভাগে কোনো কণা ভাসবে না। এক সময় বড় বড় বুদবুদ ছোট ছোট বুদবুদে পরিণত হয়। প্রথম বড় বড় বুদবুদ হয়, পরে আস্তে 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 সেটা ছোট্ট ছোট্ট বুদবুদে পরিণত হয়। এক সময় বিশেষ ধরনের শব্দটা কিরকম? পট 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 করে শব্দ হয় এবং গন্ধ সহ তরল ফুটতে থাকবে, তখন বোঝা যাবে যে ঘি তৈরি হয়ে গেছে। এরপর ঘি দ্রুত শীতল করলে ঘিতে কি হয়? বড় বড় দানা, এবং ধীরে ধীরে শীতল করলে ক্ষুদ্র ক্ষুদ্র দানা সৃষ্টি করে। তবে ফিল্টার করে নিলে এই দানাগুলো দূর হয়ে ক্রিস্টাল ক্লিয়ার ঘি পাওয়া যাবে। তাহলে দানা না হওয়াই ভালো, ছোট ছোট দানা হলে সেটাকে ফিল্টার করে নিতে পারি। এই অবস্থায় অতি অল্প পরিমাণ লবণ, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হয় এবং তাপ দেওয়াটা বন্ধ করে দিতে হবে। সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট কঠিন তরল অংশ তলানি হিসাবে জমা করতে সাহায্য করে। এরপরে কি করব? এই ঘিটাকে আমরা টিনে কৌটায় সংরক্ষণ করব। এটা ঘিকে কিন্তু সূর্যের আলোক থেকে দূরে রাখতে হয়। ঘিয়ের বর্ণ হালকা হলুদ হয়। কক্ষ তাপমাত্রায় তরল, কিন্তু শীতল করলে এটা কঠিন পদার্থে পরিণত হবে। ঘি প্রস্তুতের সময় অ্যান্টিঅক্সিডেন্ট সৃষ্টি হয়, তাই কক্ষ তাপমাত্রায় ঘি অনেক দিন সৃষ্টি করে। এখানে অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া লাগে না, এখানে অলরেডি অ্যান্টিঅক্সিডেন্ট সৃষ্টি হয়। এবং ঘিয়ের গুণগত মান নির্ভর করে মাখন, অর্থাৎ মাখনটা যত সুন্দর হবে, যত ভালোভাবে আমরা তৈরি করতে পারবো, তত সুন্দর ঘি তৈরি হবে এবং ঘি অনেক দিন সংরক্ষণ করে ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশগুলো দেখো এবং আয়ত্ত করার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।